ওকে, লেটস কন্টিনিউ। ওকে, তো এখন হচ্ছে আমরা আলোচনা করব পার্ট নাম্বার 4, চতুর্থ পার্ট। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা সর্বমোট 12টা পার্টের উপরে ক্লাসটা আলোচনা করব। তার মধ্যে আজকের আমাদের ক্লাস বিষয় হচ্ছে চতুর্থ পার্ট চলছে, এবং এই চতুর্থ পার্টে আমরা আজকে জানবো রংপুর বিদ্রোহ সম্পর্কে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কোন বিদ্রোহ পড়েছিলাম? চুয়ার বিদ্রোহ। তো চুয়ার বিদ্রোহ সম্পর্কে আমরা সবকিছু জানি নিশ্চয়ই। তো আজকে আমরা পড়বো রংপুর বিদ্রোহ, যেটা হয়েছিল 1783। এখানে প্রত্যেকটা বিদ্রোহের সালগুলো কিন্তু অবশ্যই খুব ভালো মতো জেনে নেবে। এবার রংপুর বিদ্রোহের ধারণা কি বলছে? 1783 খ্রিস্টাব্দে কোম্পানির মদতপুষ্ট রংপুরের অত্যাচারী ইজারাদার যে ছিল দেবী সিংহ, ঠিক আছে, মনে রাখবা, এর এগেইনস্টে কিন্তু রংপুরের কৃষকরা যে বিদ্রোহ ঘোষণা করেছিল তার রংপুর বিদ্রোহ নামে পরিচিত। বর্তমানে এই রংপুর জায়গাটা কোথায়? বাংলাদেশে। বোঝা গেল? বর্তমানে রংপুর জায়গাটা কোথায়? বাংলাদেশে। তাহলে কি বললাম, কার এগেইনস্টে তারা বিদ্রোহ করেছিল? দেবী সিংহের এগেইনস্টে। দেবী সিংহ কে ছিল? একজন ইজারাদার, ঠিক আছে। তাহলে কত সালে হয়েছিল রংপুর বিদ্রোহ? 1783 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কোম্পানির মদতপুষ্ট মানে কি? কোম্পানির আশ্রয়ে আশ্রিত ছিল এই ইজারাদার, মানে কোম্পানি যেভাবে বলতো সেই ইজারাদার দেবী সিংহ যে ছিল, তিনি বাংলার হওয়ার পরেও কিন্তু কি করতো? ব্রিটিশদের কথা শুনতো, ব্রিটিশদের কথায় উঠতো বসতো, সবকিছু করতো। এবং তার এগেইনস্টেই কিন্তু বাংলার মানুষেরা একত্রিত হয়ে, কৃষকরা মিলে একত্রিত হয়ে রংপুর বিদ্রোহ করেছিল। তাহলে রংপুর বিদ্রোহ কি ছিল? একটা কৃষক বিদ্রোহ। বোঝা গেল? মনে রাখবা। এবার রংপুর বিদ্রোহের নেতৃত্বে কারা কারা ছিল খুব ভালো করে নামগুলো মনে রাখতে হবে। নুরুল উদ্দিন নামটা মনে রাখবা, নুরুল উদ্দিন, ঠিক আছে। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন, এবং তার দুইজন সহযোগী দিরজি নারায়ণ ছিল এবং দয়ারাম শীল ছিল, ঠিক আছে। রংপুর বিদ্রোহের সময় রংপুরের কালেক্টর কে ছিলেন? গুডল্যান্ড, এই নামটাও মনে রাখতে হবে। রংপুর বিদ্রোহ যখন ছিল সেখানকার কালেক্টর, কালেক্টর বলতে আমরা আইএএস অফিসারের কথা বুঝি, তাই না? কালেক্টর সাহেব বলি না আমরা, তো এই কালেক্টর সাহেব ছিলেন গুডল্যান্ড। এবার রংপুর বিদ্রোহের মূল কেন্দ্র কোথায় কোথায় হয়েছিল? রংপুরে হয়েছিল, বাংলাদেশের। এখন বর্তমানে আমরা যেটাকে দিনাজপুর বলে জানি, মানে দিনাজপুর বলতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জায়গা, তারপরে কোচবিহার, জানো, এদ্রাকপুর, এই সমস্ত জায়গায় কিন্তু মেনলি রংপুর বিদ্রোহের কেন্দ্র ছিল। মানে এই এই জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু রংপুর বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছিল। ধ্যান দিবা প্লিজ। এবার বিদ্রোহের কারণ, কেন এই বিদ্রোহ হয়েছিল? একদম সহজ, এই বিদ্রোহটা একদম ছোট এবং সহজ। দেখো কি বলছে, নির্দিষ্ট সময়ে রাজস্ব দিতে না পারায় কৃষক, প্রজা এবং জমিদারদের উপর অকথ্য অত্যাচার হইতো। এবার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেবী সিংহকে বলে দিছে যে সময় মতো সমস্ত কৃষকদের কাছ থেকে ট্যাক্স আদায় করবা, খাজনা আদায় করবা। যদি দিতে না পারে তাহলে তার বিরুদ্ধে যেভাবে কড়া ব্যবস্থা নেওয়া যেতে পারে নিয়ে নিবা। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, তো নির্দিষ্ট সময়ে রাজস্ব দিতে না পারায় কৃষক, প্রজা এবং জমিদারদের ওপর অকথ্য অত্যাচার শুরু হতো, ঠিক আছে। আমি যেমন কি বলেছি যে মাসে 7 তারিখ হলে সবাই বেতনটা একটু দয়া করে দিয়ে দিও বাবা, হ্যাঁ। আর যদি দিতে না পারো তাহলে আবার 10 তারিখের মধ্যে দিও, আর যদি তাও না দিতে পারো তাহলে 15 তারিখে দিও, আর তাও যদি না দিতে পারো 20 তারিখের মধ্যে অন্ততপক্ষে দিও বাবা। তাহলে এই তো বলে দিয়েছি, তাই না? এইভাবে করে ভাগ 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 করা আছে জিনিসগুলো। তো ঠিক একইভাবে কি করো তো, আগে যখন তোমরা বিভিন্ন বিদ্রোহগুলো পড়বা তখন দেখবা জিনিসগুলো যে কতটা ওদের উপরে অকথ্য অত্যাচার হতো। অকথ্য অত্যাচার মানে বুঝতে পারলা বিষয়টা কি? তাহলে কি বলছি, যে নির্দিষ্ট সময়ে রাজস্ব দিতে না পারায় কৃষকদের ওপর, প্রজাদের ওপর এবং জমিদারদের ওপর অকথ্য অত্যাচার, মানে কথায় ভাষায় বোঝানো যাবে না যে কি আরে অত্যাচার হতো তাদের উপরে। তো বলছে খাজনা দিতে না পারায় বেশ কিছু জমিদারদের জমিদারি বাজেয়াপ্ত করা হতো। এবার কৃষক যদি সময় মতো জমিদারকে যদি না দেয় তাহলে জমিদার কি করে চলবে? এবার যদি তোমরা আমাকে সময় মতো বেতন না দাও, আমি এখানে অন্যান্য টিচারদের কি করে বেতন দেবো? আমাদের সেন্টারে যে 15 জন বাদবাকি টিচার আছে সেই টিচারদেরকে কি করে আমি সময় মতো বেতন দেবো? তাহলে তাদের যদি আমি সময় মতো বেতন দিতে না পারি তারা কি আমার সেন্টারে কাজ করবে? করবে? কেউ তো কাজ করবে না। তাহলে ঠিক একইভাবে কিন্তু ব্রিটিশ সরকারও কিন্তু কি করেছিল, এই ধরনের যে বিষয়গুলো, অর্থাৎ কি, যে জমিদার যে ছিল, জমিদার কার উপরে বেস করে চলতো? কৃষকদের উপরে। এবার কৃষকরা জমিদারকে দেবে, তারপরে জমিদার কি করবে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেবে বা ব্রিটিশ সরকারকে দেবে। কিন্তু এখন যদি কৃষকরাই তাকে সময় মতো যদি ট্যাক্স গুলো পে না করে, রাজস্ব যদি পে না করে, তাহলে সে কোম্পানির ঘরে হোক বা তোমার হচ্ছে ব্রিটিশ সরকারের কাছে হোক খাজনা কি করে জমা দেবে? সেটা পারতো না। ফলে তার জমিদারি বাজেয়াপ্ত হয়ে যেত। বাজেয়াপ্ত বলতে কি, তার জমিদারি সত্ত্বটা তার থেকে কেড়ে নেওয়া হতো। দেন বলছে মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে শেষ পর্যন্ত পরিশোধ করতে না পারলে কৃষককে বাড়িঘর ও জমি থেকে উচ্ছেদ করা হতো।
এবার কি হতো, এই যে সুদের টাকা দিতে না পেরে তারা কিন্তু পরিশোধও করতে পারতো না, সুদে টাকা নিত ধার করে, এবার সেই টাকা পরিশোধ করতে না পারলে তাদের বাড়ি থেকে ভাগায় দিত, তালা তোলা বন্ধ করে, যা ভাগ এখান থেকে বাড়ি থেকে, টাকা দিবি তারপরে বাড়িতে আসবি, টাকা না দিলে বাড়িতে আসতে দেবো না, এরকম ভাবে। দেন প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু রাজস্ব মুকুব করা হতো না। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ মানে খরা, ঝড়, ভূমিকম্প যাই হোক না কেন, আমার দেখার দরকার নেই, আমি জমিদার, আমাকে সময় মতো ট্যাক্স লাগবে, লাগবে কি লাগবে, যদি না দাও তাহলে যাও এখান থেকে, ভাগো, বাংলা বাজার যাও। এবার রংপুর বিদ্রোহের গুরুত্ব জেনে নেবো আমরা, কি কি গুরুত্ব ছিল। বলছে রংপুর বিদ্রোহের প্রাথমিক পর্বে একটি আঞ্চলিক বিদ্রোহ রূপে শুরু হলেও শেষ পর্যন্ত তা কিন্তু ব্রিটিশ বিরোধী সংগ্রামে পরিণত হয়েছিল। আঞ্চলিক বিদ্রোহ মানে একটা জায়গায় শুরু হয়েছিল, দেবী সিং এর এগেনস্টে শুরু হয়েছিল। দেবী সিং কে ছিল? কে ছিল গো দেবী সিং? ইজারাদার। কি বললাম? ইজারাদার। এবারে দেবী সিং এর এগেনস্টে কৃষকরা বিদ্রোহী হয়েছিল, কিন্তু প্রথমে তো এটা আঞ্চলিক বিদ্রোহ থাকলেও পরবর্তীকালে কিন্তু এটা একটা বিশাল বড় বিদ্রোহের রূপ নিয়েছিল। ক্লিয়ার? ওকে। এই বিদ্রোহের মধ্য দিয়ে ইজারাদারি ব্যবস্থার ভয়ঙ্কর পরিণতি উপলব্ধি করা যায়। মানুষ বুঝতেই পারেনি এর আগে যে ইজারাদারি ব্যবস্থা কি, কিন্তু এই ফার্স্ট টাইম বোঝা গেল যে ইজারাদারি ব্যবস্থা কতটা মারাত্মক হতে পারে। যে খাজনা, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, খাজনা মুকুব করা হবে না, তুমি টাকা নিয়েছো টাকা দাও নাহলে বাড়ি ছাড়ো। এই যে এত যে মারাত্মক পরিণতি হতে পারে, আজকে আমি ব্যাংক থেকে টাকা নিলাম, ব্যাংকের টাকা আমি পরিশোধ করতে পারলাম না, ব্যাংক কি বলে, ঠিক আছে সুদে আসলে সামনের মাসে আরো বেশি করে দিবা, এই মাসে দিতে পারলাম না, তাও ব্যাংক ভাগাবে না, আমাকে 6 মাস বা 1 বছর আমি সময় কিন্তু ব্যাংকের থেকে নিতে পারি, একটা সময় নির্দিষ্ট নিতে পারি, তারপরে যদি আমি না দিতে পারি তখন ব্যাংক আমাকে একটা ব্যবস্থা নেবে। কিন্তু সেই সময় কি এই মুহূর্তে তোকে দিতে লাগবে কি দিতে লাগবে, আমি কোন রকমের কথা শুনবো না, মানে শুনতেও না। আচ্ছা, বলছে এই বিদ্রোহের মধ্যে দিয়ে যাই হোক ভয়ঙ্কর পরিণতি দেখলো। এই বিদ্রোহের ফলে দেবী সিংহকে তার পদ এবং ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছিল। দেবী সিংহের এগেনস্টে যেহেতু বিদ্রোহ হয়েছিল, এবার দেবী সিংহকে ওখান থেকে সরিয়ে দিল ইজারাদারি পদ থেকে। দেন বলছে ইজারাদারি ব্যবস্থার অবসান ঘটিয়ে লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্তের প্রবর্তন করেছিল। এই লর্ড কর্নওয়ালিস যিনি চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিল, ঠিক আছে, এই চিরস্থায়ী বন্দোবস্ত ডেঞ্জারাস ছিল। সূর্যাস্ত আইন, সেখানে তোমরা ক্লাস 8-এ পড়েছো, সূর্যাস্ত আইন, নির্দিষ্ট দিনে সূর্য ওঠার আগে যদি খাজনা দিতে না পারে তাহলে জমিদারি সত্য বাতিল হবে। লর্ড কর্নওয়ালিস এত ডেঞ্জারাস ছিল। যত ব্রিটিশার্সরা ভারতবর্ষে এসছে শোষণ করতে এসছে, বোঝা গেল? তাহলে এখানে একটা পয়েন্ট আমরা পেলাম, 10 সালা বন্দোবস্তের প্রবর্তন কে করেছিল, বা চিরস্থায়ী বন্দোবস্ত, মানে 10 সালা বন্দোবস্ত মানে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা 10 বছরের জন্য করা হয়েছিল, লর্ড কর্নওয়ালিস করেছিল। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এই বিদ্রোহের অন্যতম দিক। হিন্দু মুসলিম একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছিল। দেন বলছে এই বিদ্রোহীদের সাহস এবং আত্মত্যাগ কিন্তু পরবর্তীকালে কৃষক বিদ্রোহগুলিকে অনুপ্রাণিত করেছিল। ক্লিয়ার? এবার আমরা একটু সংঘর্ষ সম্পর্কে জেনে নেব। কি বলছে, শেষ পর্যন্ত নুরুল উদ্দিন এই বিদ্রোহের নেতৃত্ব ছিলেন। আমি বলেছিলাম রংপুর বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন? নুরুল উদ্দিন এবং তার সহযোগী দিরজি নারায়ণ দয়ারামশীল 1783 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি কোম্পানির ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। সবই পড়েছি আমরা এগুলো। নুরুল উদ্দিনের সহযোগী দয়ারামশীল এই সংঘর্ষে নিহত হয়, মানে মারা যায়। শেষ পর্যন্ত দেবী সিংহকে রক্ষা করার জন্য লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ডের নেতৃত্বে সেনা পাঠিয়ে 1783 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি কিন্তু অত্যন্ত নিষ্ঠুরভাবে এই বিদ্রোহ দমন করা হয়েছিল, ঠিক আছে, থামানো হয়েছিল। জেনে রাখবে, কোম্পানির ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়েছিল। কার এগেনস্টে হয়েছিল? তাহলে দেবী সিংহের এগেনস্টে। তো এখানেই আমরা শেষ করছি আজকে রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহ শেষ। রংপুর বিদ্রোহ থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের আসবে না। যা ছিল, যতটুকু ছিল, যত রকমের প্রশ্ন ছিল রংপুর বিদ্রোহ থেকে পুরোটা করিয়ে দেওয়া হলো। এর পরবর্তী ক্লাসে পার্ট 5-এ আমরা আবার একটা বিদ্রোহ সম্পর্কে জেনে নেব, ঠিক আছে?